আচ্ছা, সাউন্ড চ্যাপ্টারটা আজকে শুরু করব। এখন সাউন্ড হচ্ছে ক্লাস 9-এ আমরা একবার পড়ে এসেছি। তো ক্লাস 9-এ যে পার্টটা পড়া হয়েছিল সেখানে নিউমেরিক্যাল ছিল না, শুধু থিওরিটিক্যাল কিছু পার্ট ছিল, সেরকম নিউমেরিক্যাল ছিল না। এই পার্টে আমরা যেখানে পড়বো সেখানে বেশ কিছু নিউমেরিক্যাল করতে হবে। তো ক্লাস 9-এ কী পড়েছি সেটা একবার রিক্যাপিচুলেট করে নিই। যে সাউন্ড ইজ দ্য ওয়েভ, আমরা জানি যে ওয়েভকে আমরা যদি মেকানিক্যাল ওয়েভ ভাবি, মেকানিক্যাল ওয়েভ কীভাবে তৈরি হয় না, ভাইব্রেশনের জন্য ওয়েভ তৈরি হয়। যখনই কোনো অবজেক্ট ভাইব্রেট করে তখন সেখান থেকে যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয় এবং সেই ডিস্টারবেন্সটা মিডিয়ামের থ্রু দিয়ে ছড়িয়ে পড়ছে, তাহলে সেই ডিস্টারবেন্সটাকেই আমরা কি বলছি, মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ দু ধরনের হয়, এটা আমরা পড়ে এসেছি। মেকানিক্যাল ওয়েভ এটাকে আমরা বলতে পারি লংগিটিউডিনাল ওয়েভ, আর এক রকম হয় যেটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। আমি কি বললাম, যখন কোনো অবজেক্ট ভাইব্রেট করছে তখন সেখান থেকে যে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে এবং সেটা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করছে, তখন আমরা কি বলছি যে মেকানিক্যাল ওয়েভ প্রোপাগেট করছে বা মেকানিক্যাল ওয়েভ জেনারেট করেছে। তো এই যে লংগিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ, তাহলে এই যে প্রোপাগেশন তার নেচারের ওপর ডিপেন্ড করে দু ধরনের ওয়েভ হয়, আমরা পড়ে এসেছি। কাকে বলে লংগিটিউডিনাল ওয়েভ? যদি মিডিয়াম পার্টিকেলগুলোর ভাইব্রেশন আর ওয়েভের প্রোপাগেশন প্যারালাল হয়। কি বললাম, যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হয়েছে সেই ডিস্টারবেন্সটা মিডিয়ামের মধ্যে দিয়ে বিভিন্ন দিকে প্রোপাগেট করছে, ছড়িয়ে পড়ছে। যে কোনো মিডিয়াম, হয় এয়ার মিডিয়াম কি ওয়াটার মিডিয়াম, যে কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করছে। তো যখন প্রোপাগেট করছে তখন মিডিয়াম পার্টিকেলগুলো তো রেস্টে থাকে না, মিডিয়াম পার্টিকেলগুলো ভাইব্রেট করতে শুরু করে। প্রথমে ধরো ওয়েভটা এই পার্টিকেলের কাছে পৌঁছালো, এ ভাইব্রেট করলো, ভাইব্রেট করতে করতে সে পাশের পার্টিকেলটাতে এনার্জি ট্রান্সফার করলো, সে ভাইব্রেট করতে শুরু করলো, তারপর পাশের পার্টিকেলটাতে। তাহলে এইভাবে পার্টিকেলের ভাইব্রেশনের থ্রু দিয়ে ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে ভাইব্রেশন হচ্ছে, যদি ভাইব্রেশনটা প্যারালাল টু দি ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ হয়, কি যদি vibration of medium particle parallel to the direction of propagation of wave, vibration of medium particles are parallel to the direction of propagation of wave, যদি এরকম হয় তাহলে তাকে আমরা কি বলি, লংগিটিউডিনাল ওয়েভ। মনে করে দেখো যে ক্লাস 9-এ আমরা কি পড়েছি, সাউন্ড কিভাবে এয়ারের মধ্যে দিয়ে প্রোপাগেট করে, যে এয়ারটাকে কতগুলো প্যারালাল লেয়ারে আমি ভাগ করছি। এরকম সাউন্ড ওয়েভ যখন জেনারেট করলো, ফার্স্ট অফ অল এই লেয়ারটাকে গিয়ে ধাক্কা মারলো, তাহলে এই লেয়ারটা কি হয়ে গেল, কম্প্রেস হয়ে গেল, যেটাকে আমরা কি বলি কম্প্রেশন। তারপর এই লেয়ারটা পাশের লেয়ারটাকে কম্প্রেস করবে আর এটা আবার আগের জায়গায় ফিরে যাবে, তাহলে কম্প্রেশনটা কি হয়ে গেল, পাশের লেয়ারে চলে গেল, এই লেয়ারটা আগের জায়গায় ফিরে গেল। তো এটাকে আমরা কি বলি কম্প্রেশন, আর এটাকে কি বলি রেয়ারফ্যাকশন। তাহলে এরপর কম্প্রেশন এখানে যাবে, রেয়ারফ্যাকশন এখানে যাবে, তাহলে সাকসেসিভ কম্প্রেশন রেয়ারফ্যাকশন হতে হতে সাউন্ড ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাবে এয়ারের মধ্যে দিয়ে। এটা আমরা পড়েছি ক্লাস 9-এ। তো এখানে এই যে কম্প্রেশন হচ্ছে বা রেয়ারফ্যাকশন হচ্ছে, তাহলে মিডিয়ামটা এইভাবে ভাইব্রেট করছে, আইদার কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন লাইক দিস। তাহলে এই যে মিডিয়ামের ভাইব্রেশন এই রকম আর সাউন্ডের প্রপাগেশন সামনের দিকে, তাহলে এই দুটো প্যারালাল টু ইচ আদার। তাহলে আমরা বলতে পারি যে সাউন্ড ওয়েভ হোয়েন প্রপাগেটিং থ্রু এয়ার মিডিয়াম ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে, যখন ভাইব্রেশন অফ মিডিয়াম particles is perpendicular to the direction of propagation of wave। যদি যেদিকে ওয়েভ যাচ্ছে মিডিয়াম পার্টিকেলগুলো তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাইব্রেট করে, তখন সেটাকে আমরা কি বলবো, ট্রান্সভার্স ওয়েভ, লংগিটিউডিনাল ট্রান্সভার্স। এক্সাম্পল এটাও দেওয়া যেতে পারে, ধরো এই দেওয়ালে একটা দড়ি টাঙানো আছে
আটকানো আছে, আর একটা দিক আমি হাতে ধরে রেখেছি। তাহলে এই দিকটা দেওয়ালে ফিক্সড হয়ে আছে, আর এই দিকটা আমি হাতে ধরে রেখেছি। আমি যদি এই দিকটা ধরে একটা ভাইব্রেশন ক্রিয়েট করি, তাহলে দড়িটা এইরকমভাবে ভাইব্রেট করবে, এইরকম ওপর নিচে ভাইব্রেট করবে, আর এই রোপের মধ্যে দিয়ে ওয়েভটা অ্যালং দ্য রোপ ট্রাভেল করবে। তাহলে যে ওয়েভটা ট্রাভেল করছে সেটা কি এই ডিরেকশানে যাচ্ছে, আর মিডিয়াম পার্টিকেলগুলো মানে রোপের যে পার্টিকেলসগুলো সেগুলো এইরকম ওপর নিচে ভাইব্রেট করছে। তাহলে এইখানে দেখো ভাইব্রেশন অফ মিডিয়াম পার্টিকেল কোন ডিরেকশানে হচ্ছে, এইরকমভাবে রোপটা যেভাবে ভাইব্রেট করছে, আর রোপের মধ্যে দিয়ে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, সামনের দিকে। তাহলে এই দুটো কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে দিস আর ট্রান্সভার্স ওয়েভ। দেখো ট্রান্সভার্স ওয়েভ প্রোপাগেট করার জন্য মিডিয়ামের রিজিডিটি থাকা দরকার। তাহলে কোন মিডিয়ামে রিজিডিটি আছে, সলিড মিডিয়ামে রিজিডিটি আছে। তাহলে ট্রান্সভার্স ওয়েভ সলিডের মধ্যে দিয়ে প্রোপাগেট করে। কিছু কিছু ক্ষেত্রে সারফেস অফ দি লিকুইডের মধ্যে দিয়েও ট্রান্সভার্স ওয়েভ প্রোপাগেট করে। আমরা দেখেছি যে পুকুরের জলে তুমি একটা ঢিল ছুড়লে, যেখানে ঢিল ছুড়লে সেইখান থেকে একটা ভাইব্রেশন ক্রিয়েট হলো এবং সেটা এইরকমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এরকমভাবে জল থেকে যে পয়েন্টে আমি ঢিলটা ছুঁড়েছি সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং সেখানে ওয়াটার পার্টিকেলগুলো কীরকম ভাইব্রেট করে, ওপর নিচে। আমরা ভিজুয়ালি এখানে এক্সপিরিয়েন্স করতে পারি, এটা দেখতে পাই যে ওয়াটার পার্টিকেল পুকুরের জলটা ওপর নিচে লাফাচ্ছে এবং ওয়েভটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা পুরোপুরি ট্রান্সভার্স ওয়েভের জন্যই হয় আমরা বলতে পারবো না, এখানে অন্যান্য কিছু ফ্যাক্টরও কাজ করে। তবে আমি বলতে পারি কি যে মেনলি সলিডের মধ্যে দিয়ে ট্রান্সভার্স ওয়েভ যায়, তাছাড়া সারফেস অফ লিকুইডের মধ্যে দিয়েও ট্রান্সভার্স ওয়েভ প্রোপাগেট করতে পারে। কিন্তু লংগিটিউডিনাল ওয়েভ সব মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে পারে, সলিড, লিকুইড, গ্যাস সমস্ত মিডিয়ামের মধ্যে দিয়ে লংগিটিউডিনাল ওয়েভ প্রোপাগেট করতে পারে। তো আমরা যখন পড়েছি, দেখো আমরা যখন পড়েছি ক্লাস 9-এ, তখন দেখেছি কি যে সাউন্ড ইজ দ্য লংগিটিউডিনাল ওয়েভ, এবং সেখানে আরও কিছু জিনিস পড়েছিলাম যে সাউন্ড কীভাবে প্রোপাগেট করে। ভেলোসিটি অফ সাউন্ড এই পার্টটাও সেখানে ছিল, এবং ছিল কি ভেলোসিটি অফ সাউন্ড ভি ইজ ইকুয়াল টু কোনো একটা মিডিয়ামের ইলাস্টিক মডিউলাস বাই সেই মিডিয়ামের ডেন্সিটি। এই ফর্মুলাটা তোমাকে আপাতত মনে রাখতে হবে, কারণ এর ডেরিভেশন রয়েছে আমাদের ক্লাস 11-এ, যে কীভাবে ইলাস্টিক মডিউলাস কী জিনিস, ডেন্সিটি কী জিনিস। তো এখান থেকে আমরা কি কি পড়েছিলাম ক্লাস 9-এ, যে ভেলোসিটি অফ সাউন্ড কী কী ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে, দেখো টেম্পারেচার যদি বাড়াই আমি, তাহলে কোনো অবজেক্টটার ডেন্সিটি কমে যায়, তাহলে ডেন্সিটি কমে গেলে ভেলোসিটি অফ সাউন্ড কী হবে, বেড়ে যাবে। টেম্পারেচার যদি কমাই তাহলে ডেন্সিটি বেড়ে যায়, তাহলে ডেন্সিটি বেড়ে গেলে কি হবে, যে ভেলোসিটি অফ সাউন্ড কমে যাবে। আচ্ছা, হিউমিডিটির ওপর ডিপেন্ড করে। ধরো এয়ারের মধ্যে দিয়ে সাউন্ড ট্রাভেল করছে, তাহলে এয়ারের হিউমিডিটি যত বাড়বে ডেন্সিটি তত কমবে, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড কী হবে, কমবে। হিউমিডিটি যত কমবে তত ডেন্সিটি বাড়বে, তাহলে হিউমিডিটি কমলে ডেন্সিটি বাড়বে, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড কী হবে, হিউমিডিটি কমলে ডেন্সিটি বাড়বে, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড কমে যাবে। একটা জিনিস খেয়াল করো, এই যে হিউমিডিটির সঙ্গে ডেন্সিটির যে রিলেশন, সেটাও আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। আমি একবার মনে করিয়ে দিই যে আমরা কি পড়েছিলাম কি, যে যখন কোনো একটা মিডিয়াম বা এয়ারে ধরো হিউমিডিটি বেড়ে গেল, মানে কি প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার এয়ারে ঢুকলো, তাহলে ওয়াটার ভেপার যদি প্রচুর পরিমাণে এয়ারে ঢোকে, তখন সেক্ষেত্রে কি হবে, যে এয়ারের ডেন্সিটি কমে যাবে। যত ভেপার এয়ারে ঢুকবে তত ডেন্সিটি কমে যাবে। এই দেখো এখন দেখছি বর্ষাকাল, রেনি সিজন, চারিদিকে বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে, আমাদের দেখে কি মনে হয় যে ডেন্সিটি বেশি হিউমিড এয়ার, কিন্তু না, হিউমিড এয়ারের ডেন্সিটি কম, কারণ ভেপারের ডেন্সিটি এয়ারের অ্যাভারেজ ডেন্সিটির থেকে কম। ভেপারের ডেন্সিটি এয়ারের অ্যাভারেজ ডেন্সিটির থেকে কম, তাহলে যত ভেপার এয়ারের মধ্যে ঢুকবে তত লেস ডেন্স মেটেরিয়াল ঢুকছে, তাহলে তত এয়ারের ডেন্সিটি কমবে। তাহলে ডেন্সিটি যদি কমে তাহলে ভেলোসিটি কী হবে, বেড়ে যাবে। আবার অন্য ক্ষেত্রে ভাবো, যখন হিউমিডিটি খুব বেশি তখন তাহলে ডেন্সিটি কম, ভেলোসিটি বেড়ে গেল। আর যখন হিউমিডিটি কম মানে এয়ারে ভেপার নেই, তখন এয়ারের ডেন্সিটি হচ্ছে বেশি, তখন এয়ারের ডেন্সিটি বেশি হওয়ার জন্য কি হবে, ভেলোসিটি কমে যাবে। আচ্ছা, এছাড়া আরেকটা ফ্যাক্টর আছে, এটা এখান থেকে আমরা কি পড়েছিলাম, যে ইলাস্টিক মডিউলাসটাকে আমরা নিউটনস ল অনুযায়ী প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, প্রেশার বাই ডেন্সিটি। কেন ইলাস্টিক মডিউলাস প্রেশার হয়ে গেল, যখন এয়ারের মধ্যে দিয়ে সাউন্ড প্রোপাগেট করে তখন ইলাস্টিক মডিউলাসটাকে প্রেশার দিয়ে রিপ্লেস করা যায়। কেন, সেই ডেরিভেশন ক্লাস 11-এ রয়েছে। তো এটা ছিল নিউটনস ইকুয়েশন। তো নিউটনসের ইকুয়েশনে কিছু ভুল ছিল, সেটাকে রেকটিফাই করে কে, ল্যাপ্লাস।
ল্যাপ্লাসের ইকুয়েশন কি? ভি ইজ ইকাল টু রুট আন্ডার গামা পি বাই রো, এটা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন। দিস এটাও আমরা ক্লাস 9-এ পড়েছি, যেখানে গামা একটা কনস্ট্যান্ট, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 1.4। তো যাই হোক, তাহলে এখান থেকে আমরা কি বললাম, যে ডেনসিটির সঙ্গে ডিপেন্ডেন্স পড়লাম, টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্স পড়লাম। আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল ক্লাস 9-এ, যে প্রেশারের ওপর কিভাবে সাউন্ডের ভেলোসিটি ডিপেন্ড করে। উত্তর হচ্ছে প্রেশারের ওপর সাউন্ডের ভেলোসিটি ডিপেন্ড করে না। তুমি বলবে কেন? এই যে এখানে প্রেশার বাড়লে ভেলোসিটি বাড়বে, প্রেশার কমলে ভেলোসিটি কমবে, এই রিলেশন থেকে পাচ্ছি। উত্তর হচ্ছে না, প্রেশার কখনো একা একা চেঞ্জ করে না। প্রেশার যদি চেঞ্জ করি তাহলে ভলিউমের ওপর এফেক্ট পড়ে, ডেনসিটির ওপর এফেক্ট পড়ে, এবং মেটেরিয়ালের ডেনসিটি চেঞ্জ হয় প্রেশার চেঞ্জ করলে। তাহলে প্রেশার চেঞ্জ করলে ডেনসিটি চেঞ্জ হয়, এমনভাবে চেঞ্জ হয় যে পি বাই রো এই ফ্যাক্টরটার কোনো চেঞ্জ হয় না, এটা আনচেঞ্জ থাকে। তাহলে এই ফ্যাক্টরটা যেহেতু কোনো চেঞ্জ হয় না, তাহলে প্রেশারের ওপর সাউন্ডের ডেনসিটিরও, এই ভেলোসিটিরও কোনো চেঞ্জ হয় না। তাহলে এই পার্টগুলো আমরা পড়ে এসেছি। কি কি পড়ে এসেছি আমি একবার চট করে বলে দিলাম, যে সাউন্ড ওয়েভ হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। কাকে বলে লঙ্গিটিউডিনাল ওয়েভ, কাকে বলে ট্রান্সভার্স ওয়েভ? আচ্ছা, সাউন্ড ওয়েভের ভেলোসিটি কি? এয়ারের ক্ষেত্রে এই ইলাস্টিক মডিউলাসটা আমরা প্রেশার দিয়ে রিপ্লেস করতে পারি। প্রেশারটা, এই ফর্মুলাটা কমপ্লিট নয়, এখানে ডেনসিটিকে ডি লিখছিলাম, এখানে ডি লিখি ডেনসিটিটাকে। এই ফর্মুলাটা কমপ্লিট নয়, এটাকে কমপ্লিট করেন ল্যাপ্লাস, নিউটনস ইকুয়েশনকে। এইগুলো সব আমাদের ক্লাস 9-এর পড়া ছিল। আর একটা ফর্মুলাও আমরা পড়েছিলাম ক্লাস 9-এ, সেটা আরেকবার রিক্যাপিচুলেট করাই, যে যখন কোনো একটা অবজেক্ট ভাইব্রেট করছে তখন সেখান থেকে ওয়েভ জেনারেট হচ্ছে। তো ভাইব্রেশনের একটা ক্যারেক্টারিস্টিক খুব ইম্পর্টেন্ট, যাকে বলে ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। ফ্রিকোয়েন্সি কি? যখন একটা অবজেক্ট ভাইব্রেট করছে, ধরো এই হাতটা আমার ভাইব্রেট করছে, এটা হচ্ছে মিড পজিশান, মিড পজিশান থেকে ওই দিকে যায়, এই দিকে আসে, আবার মিড পজিশানে যায়। তাহলে এই দেখো, একটা ভাইব্রেশন কমপ্লিট হলো, আমি কখন বলবো? গেল, এদিকে এলো, মধ্যেখানে এলো। দুটো ভাইব্রেশন, ওই দিকে গেল, এই দিকে গেলো, মধ্যেখানে এলো। তিনটে ভাইব্রেশন লাইক দিস। তাহলে এই যে কমপ্লিট ভাইব্রেশন মানেটা বুঝতে পারছো? তাহলে এরকম 1 সেকেন্ডে যতবার কমপ্লিট ভাইব্রেশন হয় সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরো আমার হাতটা 1 সেকেন্ডে দুবার কমপ্লিট ভাইব্রেশন করলো, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তাহলে কি, যে নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশনস ইন 1 সেকেন্ড। আচ্ছা, আরেকটা ওয়েভের আরেকটা প্রপার্টি কি? হুইচ ইজ ওয়েভ লেংথ। ডিনোটেড বাই ল্যামডা। ওয়েভলেংথ, ওয়েভলেংথ কাকে বলে? ধরো এই যে ভাইব্রেশন করছে, তাহলে ওয়েভ জেনারেট করছে, এবং সেই ওয়েভ কি করছে, যে এয়ারের মধ্যে দিয়ে, মানে মিডিয়ামের মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে একটা ভাইব্রেশন হওয়ার পর যে ওয়েভটা জেনারেট করলো, সেই ওয়েভটা একটা ভাইব্রেশন হতে যে সময় লাগছে, সেই সময়ে যতটা এগিয়ে যাচ্ছে তাকে আমরা বলবো ওয়েভলেংথ। তাহলে ওয়েভলেংথ কি বলবো? লেংথ covered by the wave during 1 complete vibration। একটা কমপ্লিট ভাইব্রেশনে ওয়েভ যতটা এগিয়ে গেল তাকে বলে ওয়েভলেংথ। এবার বোঝো ব্যাপার, যে একটা ভাইব্রেশনে ওয়েভ ধরো ল্যামডা ডিস্টেন্স এগিয়ে যায়, কারণ ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা। তাহলে এফ ভাইব্রেশনে ওয়েভ কতটা এগিয়ে যাবে? এফ ল্যামডা। এখন এফ ভাইব্রেশন হতে সময় কতক্ষণ লাগে? না 1 সেকেন্ড। তাহলে এই এফ ভাইব্রেশনে এফ ল্যামডা এগিয়ে যায়, মানে 1 সেকেন্ড টাইমে ওয়েভ কতটা এগিয়ে যায়? এফ ল্যামডা। তাহলে 1 সেকেন্ডে যতটা যায় সেটাকে কি বলে? আমি 1 সেকেন্ডে 3 মিটার যাই, তাহলে 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে ওয়েভ 1 সেকেন্ডে এফ ল্যামডা যায়, তাহলে এফ ল্যামডাটা হচ্ছে ওয়েভের ভেলোসিটি। তাহলে এই ফর্মুলাটাও আমরা করেছিলাম, ভি ইজ ইকাল টু এফ ল্যামডা, হোয়ার এফ ইজ দি ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ অ্যান্ড ল্যামডা ইজ দি ওয়েভ লেংথ।
এবং তার ওপর ডিপেন্ড করে আমরা কি বলেছিলাম যে একটা সোর্স থেকে যখন সাউন্ড বেরোচ্ছে বা কোনো ওয়েভ বেরোচ্ছে তখন সোর্সের ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। ধরো একটা টিউব জ্বলছে বা একটা বাল্ব জ্বলছে, সেখান থেকে আলো বেরোচ্ছে, তাহলে বাল্ব তো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি জেনারেট করছে, সেই ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। লাইটটা যখন এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন বাল্বের যা ফ্রিকোয়েন্সি, লাইটটা ধরো এয়ারের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো ট্রান্সপারেন্ট মিডিয়াম গ্লাসের মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু এই যে বাল্বটা জ্বলছে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিডিয়াম, এটা নিজস্ব ফ্রিকোয়েন্সিতে চলছে। সেই লাইটটা হয়তো গ্লাসের মধ্যে দিয়ে যেতে যেতে তারপর ওয়াটারের মধ্যে প্রপাগেট করছে, জলের মধ্যে চলে গেল, তখনও কিন্তু ফ্রিকোয়েন্সি ফিক্সড। লাইট জেনারেট করে দিয়েছো, এবার সেই লাইটটা কখন কোন মিডিয়ামে ঢুকছে তার উপর ডিপেন্ড করে ওর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, তাহলে ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। তাহলে ডিফারেন্ট মিডিয়ামে লাইটের কি চেঞ্জ হচ্ছে, এয়ারে যখন যাচ্ছে, সেখান থেকে যখন গ্লাসে গেল, সেখান থেকে যখন ওয়াটারে গেল, এই যে মিডিয়ামগুলো চেঞ্জ করছে, মিডিয়াম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে লাইটের ওয়েভ লেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ওয়েভ লেংথ চেঞ্জ হয় মিডিয়াম টু মিডিয়াম, ফ্রিকোয়েন্সি অফ দি সোর্স আনচেঞ্জ থাকে, কিন্তু ওয়েভলেংথ চেঞ্জ হওয়ার জন্য কি হয়, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে আলাদা আলাদা মিডিয়ামে লাইটের ভেলোসিটি আলাদা আলাদা, কারণ মিডিয়ামের ওপর ডিপেন্ড করে ওয়েভলেংথের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো আমরা সমস্ত পড়েছি। এখন ক্লাস 10-এ নতুন যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে ইকো। দেখো, সাউন্ড ওয়েভ আর লাইট ওয়েভ, লাইট ওয়েভ তো আমরা পড়ে এলাম জাস্ট, এদের মধ্যে ডিফারেন্স কি, প্রচুর ডিফারেন্স আছে। লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট কিভাবে জেনারেট করে সেটা অন্য ফেনোমেনা, সেটা আমাদের পড়তে হবে, হায়ার ক্লাসে সেগুলো আমরা পড়ব। আর সাউন্ড কি ওয়েভ আমরা পড়লাম, মেকানিক্যাল ওয়েভ। লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সাউন্ড হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। লাইট ওয়েভ মিডিয়াম থাকলেও প্রপাগেট করে, উইদাউট এনি মিডিয়াম, কোনো মিডিয়াম না থাকলেও লাইট প্রপাগেট করতে পারে, ক্লাস 9-এ পড়েছি আমরা। কিন্তু সাউন্ড প্রপাগেট করার জন্য মিডিয়াম দরকার, মিডিয়াম না থাকলে সাউন্ড প্রপাগেট করতে পারে না। লাইট খুব হাই ভেলোসিটিতে ট্রাভেল করে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সাউন্ডের ভেলোসিটি অনেক কম, তার থেকে অনেক 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 কম, 330 মিটার পার সেকেন্ড বা 340 মিটার পার সেকেন্ড, এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। টেম্পারেচারের জন্য, ডেন্সিটির জন্য সামান্য চেঞ্জ হতে পারে। লাইট ওয়েভ সেন্সেশন অফ ভিশন তৈরি করে, সাউন্ড ওয়েভ কি সেন্সেশন অফ হিয়ারিং তৈরি করে। তাও সমস্ত সাউন্ড ওয়েভ নয়, এটাও আমরা ক্লাস 9-এ পড়েছি যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 হার্জ থেকে 20 কিলোহার্জ, মানে ফ্রিকোয়েন্সি কোনো অবজেক্টের 20 থেকে 20,000-এর মধ্যে হতে হবে, 20 to 20,000। তাহলে সেই ধরনের সাউন্ড আমরা শুনতে পাবো, তাহলে তাকে আমরা বলি অডিবল সাউন্ড। এছাড়াও আলট্রাসনিক, ইনফ্রাসনিক, এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি, কম ফ্রিকোয়েন্সি, নানা রকম ফ্রিকোয়েন্সি সাউন্ড হতে পারে, সেগুলো অডিবল টু হিউম্যান ইয়ার নয়, আমরা শুনতে পাই না। তো এবার দেখো যে লাইট আর সাউন্ডের মধ্যে মিল কি রয়েছে, আমরা যদি বলি মিল অনেকগুলো রয়েছে। লাইটের যেমন রিফ্লেকশান হয়, রিফ্র্যাকশান হয়, সাউন্ডেরও সেরকম রিফ্লেকশান হয়, রিফ্র্যাকশান হয়। লাইট আরও দুটো প্রপার্টি দেখায়, একটা হচ্ছে ইন্টারফারেন্স, একটা ডিফ্র্যাকশান, পরে রয়েছে হায়ার ক্লাসে। সাউন্ডেরও হয়, ইন্টারফারেন্স হয়, ডিফ্র্যাকশান হয়। ঠিক আছে, তাহলে লাইটের রিফ্লেকশানটা আমরা জানি, রিফ্লেকশানের নিয়ম কি আছে, যে একটা লাইট ওয়েভ গেল অন্য কোনো মিডিয়ামে ধাক্কা খেয়ে আবার ফিরে চলে এলো। সাউন্ডেরও সেরকম হয়, সাউন্ড ধরো যাচ্ছে, এই হার্ড সারফেসে ধাক্কা খেলো, আবার ঘুরে উল্টো দিকে ফিরে যায়। এবং সেক্ষেত্রে লাইটের যে লটা ফলো হয়, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশান, সাউন্ডেরও সেই লটা ফলো হয়, যে সাউন্ড ওয়েভ যখন কোনো একটা মিডিয়ামে ধাক্কা খাচ্ছে তখন ইনসিডেন্ট ওয়েভ আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যখন রিফ্লেক্ট করে বেরোচ্ছে, রিফ্লেক্টেড ওয়েভ আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশান, সেই দুটো সেম হয়। তো এবার তাহলে আমি যে কথা বলছি, তাহলে চারিদিক থেকে তো এই যে দেওয়াল রয়েছে, ওয়াল রয়েছে, সাউন্ড ওয়েভগুলো ধাক্কা খেয়ে ঘুরে ঘুরে আমার কানে আসছে, তাহলে আমি রিপিটেশন শুনতে পাচ্ছি না কেন? তার কারণ হচ্ছে পারসিস্টেন্স অফ হিয়ারিং। পারসিস্টেন্স অফ হিয়ারিং কি সেই জিনিসটা? দেখো, কোনো সাউন্ড, ধরো এইরকম একটা সাউন্ড, এই সাউন্ডটা যেটা অডিবল একটা সাউন্ড, যেটা তোমার কানে গিয়ে ঢুকলো, সেই সাউন্ডটা শোনার প্রসেসটা কি? প্রথমে ওয়েভটা আমার কানে গিয়ে মেমব্রেনে ধাক্কা মারে, মেমব্রেনটা ভাইব্রেট করে,
সেটা ব্রেনে সিগনাল পাঠায়, ব্রেন সেই সিগনালটা অ্যানালাইসিস করে, তারপর আমরা সাউন্ডটা শুনতে পাই। এই প্রসেসটা তো চলছে সবসময় মাথার ভেতরে। তাহলে এই প্রসেসটা কমপ্লিট হতে 1/10 সেকেন্ড সময় লাগে। তো যখন আমি একটা আওয়াজ শুনছি, এই যে আওয়াজ শুনলাম, তাহলে এই আওয়াজটা অ্যানালাইসিস করতে ব্রেনের কতক্ষণ সময় লাগছে? 1/10 সেকেন্ড। মানে ব্রেন তখন বিজি রয়েছে এই আওয়াজটা অ্যানালাইসিস করতে। তো তার মধ্যে যদি অন্য কোনো আওয়াজ এসে কানে ঢোকে তখন কি হবে না, ব্রেন তখন সেই আওয়াজটাকে শুনতে পাবে না, কারণ তখন সব বিজি রয়েছে আগের আওয়াজটাকে শুনতে। তাহলে এই যে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড, এই টাইমটা দরকার যে কোনো একটা এই সাউন্ড রিয়েলাইজ করার জন্য। এই টাইমটাকে কি বলে? পারসিস্টেন্স অফ হিয়ারিং। এর মধ্যে যদি অন্য কোনো সাউন্ড এসে এই 1/10 সেকেন্ডের মধ্যে যদি অন্য কোনো সাউন্ড এসে আমার ব্রেনে ঢোকে, তাহলে ব্রেন সেটাকে রিয়েলাইজ করতে পারবে না, ওই ফার্স্ট আওয়াজটাকে রিয়েলাইজ করতে পারবে। তাহলে দেখো, আমি যখন এখানে কথা বলছি, ধরো আমার থেকে ওই দেওয়ালটা 4 মিটার ডিস্টেন্সে আছে, 4 মিটার। তাহলে আমি একটা কথা বললাম, এখানে একটা সাউন্ড জেনারেট করলাম, এটা হচ্ছে ওয়াল। এই যে সাউন্ডটা জেনারেট করলাম, এই সাউন্ডটা গেল ওয়ালে, ধাক্কা খেলো, আবার আমার কানে ফিরে এলো। তাহলে আমার এই ফিরে আসা আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না কেন? এইটা হচ্ছে আমার প্রশ্ন। ধরে নাও এই সোর্স থেকে ওয়ালের ডিস্টেন্স আমি ধরে নিলাম 5 মিটার। তাহলে সাউন্ডটা ডেভেলপ করলো, গেল, ধাক্কা খেলো, ফিরে এলো, তাহলে 5 মিটার গেল, 5 মিটার এলো। তাহলে সাউন্ডকে টোটাল কতটা ট্রাভেল করতে হলো না 10 মিটার। তাহলে আমি যখন একটা আমি যখন একটা সাউন্ড প্রডিউস করছি, তখন সেই সাউন্ডটা দেওয়ালে ধাক্কা খেয়ে আমার কানে ফিরে আসার সময় কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে? 10 মিটার। এবার ভাবি সময় কত লাগছে। সাউন্ডের স্পিড আমি ধরে নিলাম এয়ারের মধ্যে 340 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 340 মিটার যায়, তাহলে 10 মিটার যেতে সময় কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, দ্যাট ইজ 1/34 সেকেন্ড সময় লাগবে। দেখো 1/34 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি এই যে সাউন্ডটা করলাম 1/34 সেকেন্ড পর সেটা ঘুরে আমার কানে চলে এলো, আমি কি সেটা আলাদা করে শুনতে পাবো না? কারণ কি? পারসিস্টেন্স অফ হিয়ারিং। কারণ 1/10 সেকেন্ড পর্যন্ত আমার ব্রেন এই আওয়াজটাতে এনগেজ হয়ে রয়েছে। তখন এই আওয়াজটা এই 1/10 সেকেন্ড হওয়ার আগেই 1/10 ইজ গ্রেটার দ্যান 1/34। তাহলে 1/10 সেকেন্ড কমপ্লিট হওয়ার আগেই এই রিফ্লেক্টেড সাউন্ডটা আমার কানে এসে ঢুকে যাচ্ছে। কিন্তু ব্রেন তো তখন বিজি রয়েছে অরিজিনাল সাউন্ডটা শুনতে। তাহলে রিফ্লেক্টেড সাউন্ডটা যখন কানে এসে ঢুকছে, তখন সেটা আমি শুনতে পাচ্ছি না। তাহলে এই জন্য নর্মালি আমরা যখন কথা বলি তখন ইকো শোনা যায় না। 1 নম্বর ব্যাপার। তাহলে ইকো আমরা কখন শুনতে পাবো? যদি এই দেওয়ালটা অনেক পিছনে থাকে। কতটা পিছনে থাকে? যে রিফ্লেক্টেড সাউন্ডটা ঘুরে যখন আমার কানে আসবে, তখন অলরেডি ব্রেন 1/10 সেকেন্ড ওভার হয়ে গেছে এবং ব্রেন ফ্রি হয়ে গেছে আর একটা সাউন্ড শোনার জন্য। তখন আমরা কি করব? রিফ্লেক্টেড সাউন্ডটা আবার শুনতে পাবো। এবং সেই যে ডিস্টেন্সটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে সেটাকে কি বলা হয়? যে মিনিমাম ডিস্টেন্স অফ দি রিফ্লেক্টর টু হিয়ার অ্যান ইকো। মিনিমাম ডিস্টেন্স অফ দি রিফ্লেক্টর টু হিয়ার অ্যান ইকো। তাহলে ইকো জিনিসটা কি? কোনো একটা সোর্স থেকে যে সাউন্ড ডেভেলপ করছে, সেই সাউন্ডটা দূরের কোনো রিফ্লেক্টর থেকে রিফ্লেক্টেড হয়ে অরিজিনাল সাউন্ড থেকে আলাদা হয়ে যদি আমার কানে ঢোকে, তখন আমরা কি বলবো? সেটাকে ইকো। কি বললাম? কোনো একটা সোর্স থেকে একটা সাউন্ড জেনারেট করছে, সেটা অরিজিনাল সাউন্ড থেকে আলাদা হয়ে আমার কানে এসে যদি ঢোকে, তখন আমি সেইটাকে কি বলবো? ইকো শুনলাম। তাহলে ধরে নাও যে এইটা হচ্ছে সোর্স, আর এই দেওয়ালটা এখান থেকে ডিস্টেন্স দূরে আছে রিফ্লেক্টর। তাহলে সোর্স থেকে সাউন্ড ডেভেলপ করলো, রিফ্লেক্টরে গেল, ধাক্কা খেয়ে ফিরে এলো। তাহলে সাউন্ডকে টোটাল ডিস্টেন্স কতটা কভার করতে হলো? যাওয়া ডি, আসা ডি, মানে 2D। ধরে নাও স্পিড অফ সাউন্ড ইজ ইকাল টু 340 মিটার পার সেকেন্ড। যখন কোনো নিউমেরিক্যাল তুমি করবে, তখন স্পিড অফ সাউন্ডটা তোমাকে দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে তুমি সেটাই বসাবে। যে কোথাও 330 থাকতে পারে, কোথাও 340 থাকতে পারে, কারণ সাউন্ডের স্পিড র্যান্ডাম চেঞ্জ করতে পারে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে, টেম্পারেচার, ডেন্সিটি, এইসব ডিফারেন্সের জন্য। তাহলে এই 2D ডিস্টেন্স কভার করতে সাউন্ডের সময় কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড, এত সেকেন্ড সময় লাগবে।
দিস। এবার এই টাইমের মধ্যে সাউন্ডটা ঘুরে আমার কানে আসছে। আমি ইকো কখন শুনবো? যখন আমার ব্রেন ফ্রি হয়ে গেছে। তাহলে এই টাইমটা মিনিমাম 1/10 সেকেন্ড হতে হবে, কারণ অরিজিনাল সাউন্ডটা শুনলাম 1/10 সেকেন্ড সময় ব্রেন নিয়ে নিল এটা রিয়েলাইজ করতে, তারপরে যদি এই সাউন্ডটা এসে ঢোকে আমি শুনতে পাবো। তাহলে মিনিমাম এই টাইমটা কত হতে হবে? 1/10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2D/340 is equal to 1/10 or D is equal to 340/20, that is 17 মিটার। তাহলে মিনিমাম যদি 17 মিটার দূরে থাকে তখন রিফ্লেক্টেড সাউন্ডটা আমার কানে এসে ঢুকবে এবং আমি আবার সেটা শুনতে পাবো, মানে আমি ইকো শুনতে পাবো। তাহলে মিনিমাম ডিস্টেন্স between the source and the reflector for the distinct hearing of echo should be 17 মিটার। এবার সাউন্ডের ভেলোসিটির উপর ডিপেন্ড করে এটা অল্প বিস্তর চেঞ্জ করতে পারে। কিন্তু আমাদের কমন এক্সপিরিয়েন্স কী আছে দেখো, তুমি যদি একটা ফাঁকা ঘর যেখানে কোনো ফার্নিচার নেই সেই ফাঁকা ঘরে কথা বলো, তাহলে দেখবে তোমার আওয়াজটা একটু অন্যরকম শুনতে লাগে এবং আওয়াজটা একটু গম গম করছে মনে হয়, যেটাকে আমরা ইকো বলি না, যেটাকে আমরা বলি রিভারবারেশন। কী সেটা? জেনারেলি ফার্নিচার যেগুলো থাকে আমাদের সেগুলো হচ্ছে গুড অ্যাবজর্ভার অফ সাউন্ড, সাউন্ডকে ওরা চট করে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু যখন কোনো ফার্নিচার নেই তখন আমি যে কথা বলছি একটা ঘরের মধ্যে, তখন এই ঘরের বিভিন্ন দেওয়ালে, রুফে, ছাদে সাউন্ডটা বারবার ধাক্কা খাচ্ছে, বারবার রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে অরিজিনাল সাউন্ডটা বারবার রিফ্লেক্টেড হচ্ছে এবং সাউন্ডটা ডাই আউট হতে বা ডিকে হতে বা সাউন্ডটা একদম খতম হয়ে যেতে একটুখানি সময় লাগছে, কারণ প্রত্যেকবার রিফ্লেকশনে একবার করে একটু করে অ্যাবজর্ব হচ্ছে, পুরোটা অ্যাবজর্ব হচ্ছে না। ফার্নিচার নেই ঘরে, এই হার্ড সারফেস দেওয়াল এগুলো হচ্ছে ভালো রিফ্লেক্টার, গুড অ্যাবজর্ভার নয় এগুলো সাউন্ডের। তাহলে এই যে সাউন্ডটা বারবার রিফ্লেক্ট হচ্ছে বিভিন্ন সারফেসে, তাহলে সাউন্ডের রেসটা আমার কানে অনেকক্ষণ থেকে যাচ্ছে। সেই জন্য অরিজিনাল সাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছে যেন সাউন্ডটা রয়ে গেছে। তাহলে এই এফেক্টটাকে বলে রিভারবারেশন। তাহলে যে কোনো ভালো সিনেমা হলে বা যে কোনো অডিটোরিয়ামে এই এফেক্টটা মিনিমাইজ করার দরকার এবং সেই জন্য সেখানে দেওয়ালে বা ছাদে এমন সাবস্টেন্স স্টিক করানো থাকে বা লাগানো থাকে যেগুলো হচ্ছে গুড অ্যাবজর্ভার অফ সাউন্ড, যেখানে সাউন্ডটা বারবার রিফ্লেক্ট যাতে না করে, যাতে রিভারবারেশন হয় না। এবং অবভিয়াসলি বড় হলঘর হলে তার সেপারেশন যদি 34 মিটারের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাবজর্ভার ইউজ করতেই হবে, নাহলে তোর ইকো হয়ে যাবে। আমি একটা কথা বললাম সেটা বারবার শোনা যাবে, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা, এর ওপর ডিপেন্ড করে আমাদের কিছু নিউমেরিক্যাল করতে হবে এবং তাছাড়াও এর কিছু ফেনোমেনা রয়েছে যে ইকো আমরা কিভাবে ইউজ করি। দেখো, ব্যাটস, বাদুড় যখন ওড়ে তখন ওরা এক ধরনের সাউন্ড প্রপাগেট তৈরি করতে পারে, যেটা আমরা শুনতে পাই না, কারণ আমাদের হিয়ারিং রেঞ্জের মধ্যে 20 থেকে 20,000-এর মধ্যে সেটা পড়ে না, কিন্তু ওরা শুনতে পায়। তাহলে এবার ওরা তো দিনের বেলা চোখে দেখতে পায় না, ধরো এই ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ, তাহলে এবার যখন তুমি একটা সাউন্ড প্রডিউস করবে তখন সেই সাউন্ডটা ফিরে আসছে। এবার আমাদের পারসিস্টেন্স অফ হিয়ারিং 1/10 সেকেন্ড বলে আমরা সেটা শুনতে পাচ্ছি না, যাদের আরও কম তারা সেই রিফ্লেক্টেড সাউন্ডটা শুনতে পাবে। তাহলে তুমি দেখবে জানলা ফানলা সব বন্ধ থাকলে একটা বাদুড় হয়তো এই ঘরে ঢুকে পড়েছে, সেটা চক্কর কাটছে ঘরের মধ্যে, ওটা কিন্তু ঘরের দেওয়ালে ধাক্কা খাচ্ছে না। তার কারণ কি? কারণ ওরা ওই ইকোটা শুনে ডিস্টেন্স জাজ করে। ধরো এখানে দেওয়াল আছে, বাদুরটা যখন এই দিকে যাচ্ছে ব্যাটটা, ও যে সাউন্ড প্রডিউস করছে রিফ্লেক্টেড সাউন্ডটা ঘুরে ওর কানে আসছে এবং ও ওই রিফ্লেক্টেড সাউন্ডটা বা ইকোটা শুনে জাজ করতে পারছে যে অবস্ট্রাকেল কতটা দূরে রয়েছে, এবং ও যখন বুঝতে পারলো রিফ্লেক্টেড সাউন্ডটা শুনে দেওয়ালের কাছে চলে এসে অটোমেটিক ঘুরে যাবে। তুমি একটা জানলা খুলে দাও, ঘর কাটতে কাটতে চক্কর কাটতে কাটতে ঘুরতে ঘুরতে ও ঠিক সেই জানলা দিয়ে বেরিয়ে যাবে, কারণ যেই জানলার সামনে যাবে সাউন্ড প্রডিউস করবে ও কি বুঝতে পারবে যে এখানে কোনো রিফ্লেকশন অবস্ট্রাকেল নেই, কারণ রিফ্লেক্টেড সাউন্ডটা ফিরে এলো না, ও তখন সেই রাস্তায় চলে যাবে। এছাড়া এই ইকো ইউজ করে সোনার, তার মানে হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ইকো ইউজ করি আমরা এই ক্ষেত্রে। কি হয়, সোনার দিয়ে কি করা হয়, সোনার দিয়ে আমরা ধরো ডেপথ অফ দ্য সি মেজার করতে পারি। কীরকম, ধরো এইখানে একটা শিপ রয়েছে, ধরো এখানে সাউন্ড প্রোডাকশান করা হবে,
তাহলে এই সাউন্ডটা আমি যদি সোজাসুজিও আসতে পারে বা এইভাবে যদি ধরি, তাহলে সি সারফেসের নিচে গেল, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে সাউন্ড আবার ফিরে এলো, তাহলে এখানে ডিটেক্টর থাকে, সেই ডিটেক্টর আবার সাউন্ডটাকে ডিটেক্ট করলো। তাহলে এটা হচ্ছে প্রডিউসার বা সোর্স অফ সাউন্ড, এটা হচ্ছে ডিটেক্টর। তাহলে সাউন্ডটাকে ডিটেক্ট করার রিফ্লেকশন, এই সাউন্ডটা জেনারেট করার কতক্ষণ পরে ডিটেক্ট করা হলো সেই টাইমটা ধরো ক্যালকুলেট করে নেওয়া হলো টি। সাউন্ড প্রডিউস হওয়ার টি টাইম পর ডিটেক্ট করা হলো। তাহলে এই ডিস্টেন্সটা আমার জানা এক্স। ধরো এই যে সি ওয়াটার, তার মধ্যে সাউন্ডের ভেলোসিটি সাপোজ ভি, তাহলে এই টি টাইমে সাউন্ড কতটা কভার করেছে, ভিটি, ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে আমি এইটা প্লাস এটা মিলে হচ্ছে ভিটি, তাহলে নিয়ারলি এইটা আমি বার করে নিতে পারবো কত, এটা ভিটি বাই 2 হবে। তাহলে এটা যদি ভিটি বাই 2 হয়, এটা যদি এক্স বাই 2 হয়, তাহলে এখান থেকে আমি এই লেন্থটা মেজার করে নিতে পারবো, এবং এই লেন্থটা কি হয়ে যাবে, ডেপথ অফ দি সি। সিমিলারলি ধরো প্লেনে করে যাচ্ছ, তাহলে প্লেন ধরো এখানে আছে, তখন একটা সাউন্ড প্রডিউস করলো, সেটা আর্থ সারফেসে ধাক্কা খেয়ে যখন প্লেনটা যাচ্ছে, প্লেনটা এইখানে এলো, তখন প্লেনটা সেটা ডিটেক্ট করলো। তাহলে প্লেনের ভেলোসিটি ধরো ভিপি, টি টাইম পর ডিটেক্ট করলো, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে যে প্লেন টি টাইমে এইখান থেকে এখানে গেছে, তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ প্লেন ইন্টু টাইম। আচ্ছা, সাউন্ডের ভেলোসিটি নিয়ারে ধরো ভি এ, তাহলে এইটা আর এইটা কত, এটা হচ্ছে ভিএ ইন্টু টি, এই দুটো মিলে, তাহলে এটা তার হাফ ধরতে পারি। তাহলে এইখানে একটু নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে এই ডেপথটাও আমি বার করে নিতে পারি, যেখানে হাইট অফ দ্য প্লেন আমরা বার করতে পারি। দেখো যখন মাছ ধরা হয় সমুদ্রে তো ছিপ ফেলে মাছ ধরা হয় না, তখন মাছের ঝাঁক থাকে, একসঙ্গে অনেক ঝাঁক থাকে, এক গাদা মাছ একসঙ্গে থাকে। তাহলে অনেকের কাছে, অনেক ফিশারম্যানের কাছে এরকম ইনস্ট্রুমেন্ট থাকে যে সমুদ্রের মধ্যে একটা সাউন্ড পাঠিয়ে দিল, তাহলে যখন সেটা রিফ্লেক্ট করে ফিরে আসছে, তখন ওরা বুঝতে পারছে যে এখানে একটা মাছের ঝাঁক রয়েছে, কারণ সেখান থেকে সাউন্ডটা রিফ্লেক্ট করে ফিরে এলো, ওরা ঠিক সেখানেই জাল ফেলবে এবং এক গাদা মাছ একসঙ্গে পেয়ে যাবে। তাহলে এই সিস্টেমগুলো আমরা ইউজ করি, এবং এগুলো ইউজ করা হয় কোন প্রিন্সিপালের ওপর বেস করে না, রিফ্লেকশন অফ সাউন্ড বা ইকোর ওপর বেস করে এই সমস্ত কাজগুলো করা হয়। তাহলে এই চ্যাপ্টারে ক্লাস 10-এর যেটা মেন পড়া, সেটা হচ্ছে ইকো পার্টটা। হোয়াট ইজ পারসিস্টেন্স অফ হিয়ারিং, মিনিমাম ডিস্টেন্স অফ টু হিয়ার অ্যান্ড ইকো, মিনিমাম ডিস্টেন্স বিটুইন দি সোর্স অ্যান্ড অবস্ট্রাকল, রিভারবেরেশন কাকে বলে, এটা এই চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল আছে। ম্যাক্সিমাম নিউমেরিক্যালই হচ্ছে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম, এই ফর্মুলায় ফেলতে হবে, এবং সাউন্ডের ভেলোসিটি কী দেওয়া থাকবে, কতক্ষণ পর ইকো শুনতে পাবো বা ইকো আদৌ শুনতে পাবো কি পাবো না, এই সমস্ত ক্যালকুলেশন আছে। আগে থিওরিটা পড়ে নাও, তারপর আমরা নিউমেরিক্যাল পার্টটা স্টার্ট করবো।